আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এবং পরবর্তীতে দেখবা, আমি ইতিমধ্যে তোমাদের 3টা অধ্যায় রিভিশন ক্লাস সহ শেষ করে ফেলেছি এবং আজকে আমরা চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। এই উদ্ভিদের বৈশিষ্ট্য অধ্যায় নিয়ে আমরা পড়ব। উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে পড়ব। তো দেখো এখানে বেশ কয়েকটা স্লাইড আছে এন্ড এই হচ্ছে তোমাদের বই। আর এখানে আমরা যা পড়বো এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। আজকে আমি এই 33 নাম্বার স্লাইড, 34 নাম্বার এবং 33 এন্ড 34 নাম্বার এই দুইটা আজকে আমি শেষ করব ইনশাআল্লাহ। তো দেখো আগেই প্রথমে আমরা এখানে আসি। উদ্ভিদ কি? প্লান্টি রাজ্যের অন্তর্গত যে সমস্ত জীব তাই হচ্ছে কি? উদ্ভিদ। তাই হচ্ছে উদ্ভিদ। এই অধ্যায়টাতে আলোচনা করা হবে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ একটা উদ্ভিদ হইতে গেলে তার বাইরে, তার বহিরাবরণে আমরা কি কি দেখতে পাই এটা আমরা আজকে এর মাধ্যমে জানব। অর্থাৎ একটা উদ্ভিদের বাইরে কি থাকে এটা আমরা জানব। তো দেখো তার আগে তোমাদেরকে আমি একটা গাছের চিত্র দেখাই। দেখো এই যে এখানে মনে করো এগুলো তোমার পরিচিত গাছ না, কিন্তু তারপরে দেখো গাছ হইতে গেলে কিন্তু তার পাতা লাগতেছে। তারপর দেখো কাণ্ড লাগে, পাতা লাগে, কাণ্ড লাগে। কাণ্ড কিটা? কাণ্ড হচ্ছে মাটির উপর হতে শুরু করে উদ্ভিদের পাতার আগ পর্যন্ত যে মধ্যবর্তী স্থান, এটা হচ্ছে কি? কাণ্ড। এটা হচ্ছে কাণ্ড। তো দেখো পড়ি। ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি না? আমরা অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জেনেছি। আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের। এই লাইনটা একটু দাগিয়ে রাখো, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসতে পারে উন্নত উদ্ভিদ কয় ধরনের, তখন তোমাকে দেখাতে হবে দুই ধরনের। তাহলে উন্নত উদ্ভিদ দুই ধরনের, নগ্নবীজি ও আবৃত বীজি। নগ্নবীজি ও আবৃত বীজি। আবৃত বীজি উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। অর্থাৎ আবৃত বীজি উদ্ভিদকে একটি ভালো উদ্ভিদ বা একটি উন্নত মানের উদ্ভিদ ধরে বিবেচনা করে আমরা আজকে এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে, কোথায় তাদের অবস্থান তা জানব। এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে। তা আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। দেখো এই অধ্যায়ে আমরা কি কি জানবো। উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, মূলের এগুলো তোমরা একটু দেখবা। অর্থাৎ সেই অধ্যায়টা শেষ করার পর তোমরা এগুলো পারো কিনা এটা তোমরা যাচাই করবা, ঠিক আছে? অধ্যায়টা শেষ করার পর। আজকে দেখো পার্ট 1। পার্ট 1, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য, বাহ্যিক গঠন। অর্থাৎ আদর্শ কাকে ধরছি? আদর্শ উদ্ভিদ আমরা এখানে ধরছি কাকে? আবৃতবীজী উদ্ভিদকে। তাহলে আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। সপুষ্পক কি? যে সকল উদ্ভিদের ফুল হয় তাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় তাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আমরা চারপাশে পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। দেখো তো আম গাছ কি কাঁঠাল গাছের থেকে আলাদা নয়? অবশ্যই আলাদা। লিচু গাছ কি ভুট্টা গাছের থেকে আলাদা নয়? অবশ্যই আলাদা। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল ও কাণ্ড পাতা থাকে। মূল কাণ্ড ও পাতা থাকে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ এমন আছে যাদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল ফল ও বীজ হয়। এদের কি হয়? ফুল হয়, ফল হয়, বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ। এরা কি? সপুষ্পক উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদের ফুল হয়, ফল হয় ও বীজ হয়, তাহলে যে সকল উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয়, যে সকল উদ্ভিদের ফুল, ফল ও ফল থেকে বীজের সৃষ্টি হয় তাকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি, তাই না? এগুলোর মধ্যে কি কি আছে? আম আছে, তারপর কি আছে? জাম আছে, ছোলা, লাউ, ধান, গম, এগুলো নিয়ে একটু গবেষণা করবা। ধান, গম, ঘাস, অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজপত্র বা পত্রফলক একটি তাই হচ্ছে কি? একবীজপত্রী উদ্ভিদ। ধান, গম, ঘাস এগুলো একবীজপত্রী উদ্ভিদ। আম, কাঁঠাল, সরিষা তোমরা
একটা বীজকে খুলবা, খুলে দেখবা, সেটাকে যদি দুই ভাগে ভাগ করতে পারো তাহলে সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর যদি না পারো সেটা একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে? বলছে দ্বিবীজ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ধানের তো খোসা আছে, ধানটাকে ছাড়াই তো আমি দুই ভাগ করতে পারি না, ধানের সম্পূর্ণ একটা দানা আছে, এই জন্য এটা একবীজপত্রী উদ্ভিদ। এবার বলছে দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। আবৃত সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। তাহলে আবৃত সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়। আদর্শ উদ্ভিদ কি? যে উদ্ভিদের মূল কাণ্ড পাতা, মূল কাণ্ড পাতা থাকে তাই হচ্ছে আদর্শ উদ্ভিদ। এবার জানবো একটি আদর্শ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। তাহলে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে কয়টা ভাগে বিভক্ত করা যায়? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়, তাই না? এবার দেখো বিটপ। সবার আগে জানবো আমরা বিটপ কি। উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। অর্থাৎ এই যে এখানে দেখো মাটি, মনে করো এটা মাটি, এই মাটি থেকে উপরে, এই উপরে যেই সকল অঙ্গগুলো আছে, যেই সকল অঙ্গগুলো আছে এগুলোকে একত্রে বলা হয় বিটপ। কি বলা হয়? এগুলোকে একত্রে বলা হয় বিটপ। বিটপ একত্রে বলা হয় বিটপ। এগুলোকে একত্রে বলা হয় বিটপ, তাই না? তাহলে এগুলোকে একত্রে বলা হয় কি? বিটপ। তাহলে বিটপ বলা হয় কোন অংশগুলোকে? উদ্ভিদের মাটির উপরে যে সকল অংশগুলো থাকে, যে সকল অঙ্গগুলো থাকে এগুলো হচ্ছে কি? বিটপ, তাই না? আচ্ছা, এবার দেখি বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। বিটপে বিটপে কি থাকে? কাণ্ড থাকে, পাতা থাকে, ফুল থাকে, ফল থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। পর্ব থাকে। কাণ্ডে আবার কয়টা জিনিস থাকে? কাণ্ডে আবার তিনটা জিনিস থাকে। কাণ্ডে পর্ব থাকে, কাণ্ডে পর্বমধ্য থাকে, শীর্ষ মুকুল থাকে বা শিরোমুকুল থাকে। এবার হচ্ছে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলগুলো পাতার যে মধ্যের অংশ এখান থেকে উৎপন্ন হয়। ফুলে, ফুলে কি থাকে? বৃতি, দল, পুংকেশ, গর্ভাশয় থাকে। তাহলে ফুলের বৈশিষ্ট্য কি? ফুলে বৃতি থাকতে হবে, ফুলে দল থাকতে হবে, ফুলে পুংকেশ থাকতে হবে, ফুলে গর্ভাশয় থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে সেটা হবে ফুল। এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্র মিলিয়ে দেখো। এই যে এখানে ফুলের চিত্র, একটু দাঁড়াও, এখানে শুধু এখানে দেখো ফুলের চিত্র এক্সপ্লেন করা হয়েছে। তারপর দেখো এখানে আছে পাতা, এখানে আছে কাণ্ড, এই যে এটা কাণ্ড, এই যে এই অংশটা হচ্ছে কাণ্ড। এবার দেখো এখানে আছে প্রধান মূল, প্রধান মূল, এই যে প্রধান মূল, কাণ্ড, পাতা, এই অংশগুলো আছে। এবার দেখো কাণ্ড কি? এটা কাণ্ড। প্রধান মূলের সাথে লাগানো, প্রধান মূল হচ্ছে এদের মূল, মূলের সাথে লাগানো, প্রধান মূলের সাথে লাগানো, প্রধান মূলের সাথে লাগানো, প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড, তাই না? তোমাকে বললাম এই যে অংশটা এটা হচ্ছে কাণ্ড, এই যে অংশটা এটা হচ্ছে কাণ্ড। এটা রংটা আমি একটু আলাদা করি, ড্রয়িং যেহেতু করতে হবে। এই দেখো এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। অর্থাৎ এখানে আবার পর্ব ও পর্বমধ্য নামে দুইটা অংশ আছে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। অর্থাৎ যে সকল কাণ্ড থেকে পাতা উৎপন্ন হয় তাই হচ্ছে পর্ব, এগুলো হচ্ছে পর্ব। আর কাণ্ড, পাতা, শাখা প্রশাখার ভার বহন করে। কাণ্ড কি করে? পাতা এবং শাখা প্রশাখার ভার বহন করে। এই সম্পূর্ণ অংশটা যেহেতু কাণ্ড তাই এটা কি করে? পুরোটার ভার বহন করে, তাই না? এইবার দেখো, এবার বলছে পাতা, শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। তাহলে শাখা প্রশাখা, শাখার থেকে ছোট হচ্ছে প্রশাখা, তাহলে শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অংশটি পাতা। আমার মনে হয় না এটা তোমাদেরকে বোঝানোর দরকার হবে। পাতায় খাদ্য তৈরি হয়, খাদ্য তৈরি হয়। এবার বলছে ফুল। ফুল কি? পত্রকক্ষে সাদা রঙের ছোট ফুল হয়। পত্রকক্ষে পাতার কক্ষে সাদা রঙের ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়, মরিচ হয়। 4 নাম্বার হচ্ছে ফল। ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ফুল কি হয়? বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশ থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে।
গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। তাহলে গর্ভাশয় বড় হয়ে কি হয়? ফলে পরিণত হয়। অর্থাৎ যেখান থেকে মরিচটা বের হলো এটা বড় হয়ে কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলেই মরিচ, মরিচ গাছের ফলে হচ্ছে মরিচ। এবার হচ্ছে মূল। উদ্ভিদের পর্বমধ্য অগ্রমুকুল বিহীন, অগ্রমুকুল বিহীন মূল অংশই কি? মূল অংশই হচ্ছে মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল, উদ্ভিদের মাটির নিচের অংশই মূল, এটা মানুষ মনে করে। অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচে জন্মে। যেমন আদা, হলুদ, পেঁয়াজ এগুলো মাটির নিচে হয়, তাই না? এ ব্যাপারে উপরের শ্রেণীতে তোমরা বিশদভাবে জানতে পারবে। অর্থাৎ এগুলো যেহেতু মাটির নিচে হয় তাহলে এগুলোর কাণ্ড কোথায়, এগুলোর পাতা কোথায়? হ্যাঁ, এটাই বলছে। এবার বলছে সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূল কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণমূল। অর্থাৎ মূলেরও পূর্বের যে অবস্থা এটা হচ্ছে ভ্রূণমূল, জন্মনশীল মূল। মূলে পাতা, ফুল বা ফল হয় না। মূলে কি হয় না? পাতা হয় না। কি হয় না? ফুল হয় না। কি হয় না? ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী, মূল নিচের দিকে থাকে, তাই না? এবার বলছে ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে কি করে? প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল এবং শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। ইনশাআল্লাহ আমি নেক্সট দিন তোমাদেরকে একটা 3D মডেল দেখাবো এর উপরে। তো যাই হোক, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।